যদি এগ্রো ফার্ম এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের ভূমিকা। পরিবেশ কী বা পরিবেশের জন্য বৃক্ষটা কতটুকু প্রয়োজন এ বিষয়ে প্রথমে আমরা জেনে নেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের একজন অধ্যাপক জনাব মোহাম্মদ গোলাম মুস্তাফা স্যারের কাছ থেকে। পরিবেশ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের চারিপাশে যা কিছু আছে তা একত্রে, এটাকেই বলবো পরিবেশ। অর্থাৎ আমরা যেখানে বাস করছি তার আশেপাশে যা কিছু আছে সেটাকে পরিবেশ। এখন উপাদান বলতে পরিবেশের মূলত আমরা চারটা উপাদান ধরি, যে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে যদি আমরা বাতাস বা বায়ুমণ্ডল যেটাকে বলি, তারপরে হচ্ছে পানি যেটা হবে, তারপরে হচ্ছে মৃত্তিকা বা সয়েল, আর একটা জীবজগৎ। অর্থাৎ আমরা যখন যে পরিবেশ থাকবো তাতে এই প্রত্যেকটা উপাদানই আমাদের সাথে একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। স্যার, পরিবেশের যে চারটা উপাদান বললেন তার মধ্যে চতুর্থ নম্বর হচ্ছে জীবজগৎ। এই জীবজগতের একটা হচ্ছে উদ্ভিদ। পরিবেশ রক্ষায় এই উদ্ভিদের ভূমিকা কতটুকু? এই উদ্ভিদের এই পরিবেশ রক্ষায় ব্যাপক ভূমিকা। আমরা যদি খুব সংক্ষেপে বলি যে আমাদের এখন এই যে বিশ্ব বৈশ্বিক উষ্ণতা নিয়ে একটা কথাবার্তা হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এবং এই তাপমাত্রা বৃদ্ধির ফলে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন হচ্ছে। তো এইখানে এই ক্লাইমেট চেঞ্জের বড় ভূমিকা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড আলটিমেটলি বাতাসে আমাদের বায়ুমণ্ডলে প্রবেশ করছে, এবং এই বায়ুমণ্ডলে এটা হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস বলা হয়। এই গ্যাস করে কি সোলার রেডিয়েশন যেটাকে বলি, বা সূর্যের যে বিকিরণ সেটা তাপ শোষণ করে, এবং ফলে এই পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পায়। এই ক্ষেত্রে বৃক্ষ হচ্ছে একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, যে এই বৃক্ষ এই কার্বন ডাই অক্সাইড এই যেটা ইমিশন হচ্ছে বাতাসে যাচ্ছে সেই কার্বন ডাই অক্সাইড তারা অ্যাবজর্ব করে, অর্থাৎ তারা শোষণ করে কার্বন ডাই অক্সাইড থেকে তারা তাদের গ্লুকোজ খাদ্য তৈরি করে ফটোসিনথেসিসের মাধ্যমে। সুতরাং এই অ্যাবজর্পশন একটা বড় কাজ। দুই নম্বর হচ্ছে যেখানে খোলা নেকেড এয়ার থাকবে, সয়েল থাকবে, সেখানে সরাসরি সূর্যের আলো প্রবেশ করবে এবং সেই সয়েল সেই সূর্যের বিকিরণ শোষণ করবে, এবং ওই অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। যার জন্য আমরা দেখি যে মরু অঞ্চলে তাপমাত্রা অনেক বেশি, যেখানে গাছপালা আছে সেখানে তাপমাত্রা কম। এরপরে উদ্ভিদের আরো ভূমিকা কি, যে উদ্ভিদ যদি না থাকে তাহলে সেই অঞ্চলে যে প্রাণী, বন্য প্রাণী, পাখি, তারা কোথায় যাবে? যদি বৃক্ষরোপণ আমরা করি তাহলে সেক্ষেত্রে দেখবো যে আমরা ওইখানে বিশেষ করে পাখি দেখতে পাবো, এবং ওই অঞ্চলে যদি একটু বনায়ন সৃষ্টি করা যায় তাহলে কিছু কিছু প্রাণী, বন্য প্রাণী সেখানে থাকবে। পরিবেশের যে খাদ্য জাল রয়েছে, বাস্তুতন্ত্র রয়েছে, এই বাস্তুতন্ত্র রক্ষায় বৃক্ষ আমাদের কতটুকু ভূমিকা পালন করে সে বিষয়ে জানবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি ও প্রফেসর ডক্টর শীতাংশু কুমার পাল স্যারের কাছ থেকে। উদ্ভিদ একটা অনস্বীকার্য উপাদান, কারণ উদ্ভিদই একমাত্র উৎপাদক যে খাবার উৎপাদন করে, আর বাকি সব কম্পোনেন্ট পরিবেশে খাবার তারা গ্রহণ করে। তাহলে এই ক্ষেত্রে খাদ্য জাল যেটা বলছে, খাদ্য জাল বা খাদ্য চক্র, তো সেটাতে উদ্ভিদের ভূমিকাটাই গুরুত্বপূর্ণ। উদ্ভিদ না থাকলে খাদ্য শৃঙ্খল থাকবে না, উদ্ভিদ না থাকলে এই পৃথিবীতে খাদ্য সরবরাহ থাকবে না। স্যার, এই পরিবেশের এই বিরূপ প্রভাবগুলো বা প্রতিক্রিয়াগুলো কিরকম হতে পারে? এই বিষয়গুলো যদি আপনি বৈশ্বিক চিন্তা করেন তাহলে দেখেন যে কিছুদিন আগেও সৌদি আরবে বন্যা হয়েছে, পাকিস্তানে বন্যা হয়েছে, আমাদের বাংলাদেশেও বন্যা হচ্ছে, ইন্ডিয়ার অধিকাংশ এলাকা পানির নিচে, তারপরে হিটওয়েভটা গোটা উপমহাদেশেই হিটওয়েভ বিরাজমান ছিল, আমাদের দেশেও আমরা সেটা ফেস করেছি। অন্যদিকে বর্তমান সময়ে হিটওয়েভ আপনি দেখেন যে ইউরোপের অধিকাংশ দেশ, যে জায়গায় আপনার হওয়ার কথা না, তাপমাত্রা এত অধিক হওয়ার কথা না, সেই সমস্ত অঞ্চলে ফ্রান্সের মতো দেশে এখন তাপমাত্রা অনেক বেশি, যেটা তারা সহ্য করতে পারছে। একই অবস্থা আমেরিকাতে আপনি রিসেন্টলি কয়েকদিন আগে টর্নাডো হয়েছে, একটা আসছে যে চায়নায় টাইফুন আঘাত হানছে। তো এই যে বিষয়গুলো, পরিবেশ কি আচরণ করবে এটা নির্ভর করবে পরিবেশকে কিভাবে ব্যবহার করছে তার উপরে। এখন আমরা পরিবেশের সাথে খারাপ আচরণ করি, সেই রিভেঞ্জটা প্রতিশোধ পরিবেশও আমাদের উপরে নেবে, এবং সেটাই হচ্ছে। এবং তার একটা বড় কারণ বৃক্ষ নিধন। যদি
বৃক্ষ এইভাবে নিধন না করে প্ল্যান ওয়াইজ সেই বৃক্ষ নিধন করে আপনি বৃক্ষরোপণ করলেন, তাহলে হয়তোবা এই ধরনের দুর্যোগের সম্মুখীন আমরা হতাম না। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গাছ আমাদের কিভাবে উপকার করে থাকে সে বিষয়ে কথা বলবো আবহাওয়া অধিদপ্তরের একজন কর্মকর্তা মোসাম্মদ আনোয়ারা খাতুনের সাথে। গাছপালাবিহীন পৃথিবীতে আমাদের জীবন অচল। প্রকৃতির দুর্যোগ মোকাবিলায় উদ্ভিদ আমাদের অনেক সহায়তা করে। বিশেষ করে সমুদ্র উপকূলীয় এলাকায় বনভূমি আমাদেরকে সামুদ্রিক ঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদির মতো দুর্যোগ থেকে রক্ষা করে। সুতরাং আমাদের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছপালা লাগানো বা বৃক্ষরোপণ করা উচিত। বাংলাদেশের পরিবেশ অধিদপ্তর এই বৃক্ষরোপণের জন্য বা পরিবেশ রক্ষার জন্য কি কাজ করে যাচ্ছেন, কি পদক্ষেপ নিচ্ছেন এই পরিবেশ রক্ষার স্বার্থে, সে বিষয়টা জানার জন্য কথা বলবো পরিবেশ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক জনাব মোহাম্মদ কবির হোসেন স্যারের সাথে। প্রকৃতিকে রক্ষা করার জন্য একমাত্র বৃক্ষই আমাদের প্রয়োজন। গাছ যেমন আমাদের কার্বন ডাই অক্সাইড শোষণ করে, বৃষ্টিপাতে সহায়তা করে, মাটির ক্ষয় রোধ করে, এইগুলো কারণেই আমাদের বৃক্ষ লাগানো প্রয়োজন বেশি বেশি। পরিবেশ অধিদপ্তর যেসব শিল্প প্রতিষ্ঠান নিয়ে কাজ করে, ছাড়পত্র প্রদান করে, সেসব শিল্প প্রতিষ্ঠানগুলোকে শর্ত দেওয়া হয় সেসব শিল্প প্রতিষ্ঠানের এলাকায় অন্তত 30% বৃক্ষাচ্ছাদন করার জন্য আমরা বলে থাকি। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, বনায়ন বা সামাজিক বনায়ন এই সকল বিষয়ে আমাদের বন অধিদপ্তর কাজ করে যাচ্ছে। তো এই পর্যায়ে কথা বলবো রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা জনাব মোহাম্মদ রফিকুজ্জামান শাহ স্যারের সাথে। আপনারা জানেন যে একটি দেশের পরিবেশগত ভারসাম্য বজায় রাখার জন্য কমপক্ষে 25% বনভূমি থাকা দরকার। সেই তুলনায় আমাদের দেশে বনভূমির পরিমাণ প্রয়োজনের তুলনায় কম। সেই কারণেই সদাশয় সরকার সিদ্ধান্ত নিয়েছে আমাদের বনভূমির পরিমাণ কম হলেও এদেশের যে সমস্ত পতিত প্রান্তিক ভূমি আছে, অনাবাদি জমি আছে, যেগুলো কৃষি চাষের জন্য অনুপযোগী, সেই সমস্ত এলাকায় আমরা বৃক্ষাচ্ছাদনটা বৃদ্ধি করতে পারি। বৃক্ষাচ্ছাদন বৃদ্ধি করার মাধ্যমে আমরা আমাদের যে পরিবেশগত ভারসাম্য বজায় রাখার জন্য যে পরিমাণ গাছ থাকা দরকার সেটার চাহিদা পূরণ করতে পারি। আপনারা জানেন যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি নাগরিককে কমপক্ষে 3টি করে, একটি ফলস, একটি বনজ ও একটি ওষুধি চারা রোপণের জন্য আহ্বান জানিয়েছেন। আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমাদের যে সমস্ত পতিত প্রান্তিক জমি আছে এই সমস্ত জমিতে যদি আমরা বৃক্ষাচ্ছাদনটা করি, কমপক্ষে 3টি করে চারা লাগাই, তাহলে আমাদের দেশে প্রতি বছরেই সরকারি হিসাবের বাইরেও 17 কোটি চারা আমরা লাগাতে পারি। আমরা চারা লাগিয়ে দেশের পরিবেশগত ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে আমাদের যেটুকু দায়িত্ব সেটা পালন করব, এই আশাবাদ ব্যক্ত করছি। রাজশাহী জেলায় আমাদের কোনো বনভূমি নাই, এই জন্য আমরা সড়ক ও জনপথের রাস্তা, জেলা প্রশাসনের অনাবাদি জমি, এলজিইডির যে সড়কগুলো আছে, রেল লাইনের দুধার এবং সিটি কর্পোরেশনের যে সমস্ত পতিত জায়গা আছে সেই সমস্ত জায়গায় আমরা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সামাজিক বনায়নের মাধ্যমে বৃক্ষাচ্ছাদন বৃদ্ধি করার চেষ্টা করছি এবং সেক্ষেত্রে আমরা অনেকটাই সফল হয়েছি। রাজশাহীতেও যে আমরা 20 দিন ব্যাপী বৃক্ষমেলার আয়োজন করছি, এইটার প্রধান উদ্দেশ্যই হচ্ছে যে স্থানীয় জনগণের মধ্যে গণ সচেতনতা সৃষ্টি করা। এখন আমি অবস্থান করছি রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলায়। কথা বলবো এখানকার একজন উদ্যোক্তা স্টল দাতার সাথে এবং আগন্তুক একজন দর্শনার্থীর সাথে। জানবো বৃক্ষরোপণ সম্পর্কে তারা কতটুকু সচেতন। এই যে বৃক্ষমেলায় আপনারা একটা স্টল নিয়েছেন, পরিবেশ রক্ষায় এই উদ্ভিদগুলো আমাদের কি কাজে লাগে বা কি উপকারে আসে? আমাদের অনেক কাজে আসে। যেমন শ্বাস প্রশ্বাসের জন্য আমাদের এটা একটা অক্সিজেনের ব্যাপার আছে, দ্বিতীয়ত ভারসাম্য রক্ষা করার জন্য ব্যাপার আছে, আর ফল তো আছে। এই যে এখানে এসেছেন বৃক্ষমেলায়, তো দেখার জন্য না কেনার জন্য? দেখার জন্য, কেনার জন্য, দুটাই। যেটা পছন্দ হবে সেটাই নেব। পরিবেশ রক্ষায় এই যে গাছগুলো কি ভূমিকা রাখে বা কি উপকার আসে? নিঃসন্দেহে আসলে পরিবেশ রক্ষায় গাছ আসলে অক্সিজেন যেটা দেয় বা গাছের ছায়াতে মানুষ বসবাসের জন্য বা যে কোনো আরামদায়কের জন্য যে বসবাস করে সেটার জন্য গাছ খুব উপকারী।
পর্যায়ে কথা বলবো পরিবেশ নিয়ে কাজ করেন এমন একটি সংগঠন রাজশাহী কলেজ নেচার কনজারভেশন ক্লাব বা RCNCCর সভাপতি জনাব মোহাম্মদ ফয়সাল আহমেদের সাথে জানবো তারা পরিবেশ রক্ষায় কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন। আমাদের ক্লাবের যে কার্যক্রম সেটা হচ্ছে এই রাজশাহী কলেজ ক্যাম্পাসের বিভিন্ন জায়গাতে বৃক্ষরোপণ করা এবং সেই বৃক্ষগুলোর শনাক্তকরণ করা, তাদের নামকরণ করা এবং বাংলা নামের পাশাপাশি সেখানে আমরা উদ্ভিদের যে উদ্ভিদতাত্ত্বিক নাম সেটাও আমরা সংযোজন করেছি, যাতে যে কেউ আমাদের এই উদ্ভিদগুলো চিনতে পারে। বাইরে থেকে অনেকে এখানে ভিজিট করতে আসে, তারাও এটা দেখে যেন চিনতে পারে। সেই জন্য পুরো ক্যাম্পাসটাকে আমরা বোটানিক্যাল গার্ডেন হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। তো বিভিন্ন সময় বিভিন্ন মৌসুমে আমরা পুষ্পমেলা এবং বৃক্ষরোপণ এই ধরনের আয়োজন করে থাকি। এখন আমি অবস্থান করছি রাজশাহী শহরে অবস্থিত পাঠানপাড়া কামরুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। কথা বলছি এই স্কুলের সহকারী শিক্ষিকা মাস্তুরা পারভিনের সাথে। আপনি আমাদের জানাবেন আপনারা ছাত্রছাত্রীদেরকে বৃক্ষরোপণের জন্য কিভাবে সচেতন করেন। ছাত্রছাত্রীদের মাঝে বৃক্ষরোপণ সচেতনতা সম্পর্কে আমরা নানা উদ্যোগ গ্রহণ করে থাকি, যেমন বৃক্ষের উপকারিতা সম্পর্কে শিক্ষার্থীদের এবং তাদের পিতামাতাদেরও আমরা মাস সমাবেশে বলে থাকি। বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কারের যে ব্যবস্থা আছে সে সম্পর্কে তাদেরকে অবগত করেছি। বাড়িতে জায়গা না থাকলে তোমরা ছাদে কিংবা বেলকুনিতে সৌন্দর্য বর্ধনের জন্য হলেও গাছ লাগাও, এ কথাটা আমরা প্রতি ক্লাসেই বলে থাকি। পর্যায়ে আমি একটা শিক্ষার্থীর কাছে জানতে চাইব যে উদ্ভিদ থেকে আমরা কি কি পাই, তুমি কি বলতে পারবে? গাছ আমাদের ছায়া দেয়, কাঠ দেয়, ফুল দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়। আচ্ছা, তুমি কি কখনো গাছ লাগিয়েছো? আমি আমার বাড়ির ছাদে ফুল গাছ ও সবজি গাছ লাগিয়েছি। সবজি গাছের ভিতর আছে বেগুন ও ফুল গাছের মধ্যে আছে গোলাপ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO-এর দ্য স্টেট অফ ওয়ার্ল্ড ফরেস্ট 2022 শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বে 260 কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বনের সম্পদ ব্যবহার করে থাকেন, আর বাংলাদেশে এই সংখ্যা প্রায় 10 কোটি 80 লক্ষ। প্রিয় শ্রোতা, আমি এখন অবস্থান করছি একটি সমিল বা কাষ্ঠ কারখানায়। এ পর্যায়ে কথা বলবো একটি সমিল বা কাষ্ঠ কারখানার মালিকের সাথে, জানবো তিনি বৃক্ষরোপণ ও পরিবেশ সম্পর্কে কতটা সচেতন। এই মিলে আনুমানিক প্রতিদিন কি পরিমাণ গাছ কেটে খড়ি বা ফার্নিচার করা হয়? আপনার একটা মেলে প্রতিদিন গড়ে 80-90 সেফটি করে কাঠ কাটা লাগে। আচ্ছা, একটা মেলে যদি প্রতিদিন 80-90 সেফটি কাঠ কাটা হয়, তো কি পরিমাণ যদি আমরা গাছ না লাগাই সে তুলনায়, তাহলে কি একসময় পৃথিবীর বা বাংলাদেশের সব গাছ বা কাঠ শেষ হয়ে যাবে না? হ্যাঁ, তা তো অবশ্যই। আপনার কি মনে হয় যে গাছ লাগানো বা বৃক্ষরোপণের প্রয়োজন আছে? আমাদের বৃক্ষরোপণের তো অবশ্যই প্রয়োজন আছে। তো এটা আমাদের ব্যবসা, আমরা চেষ্টা করি সবসময় যে আমাদের তো ব্যবসা গাছ নিয়ে। তো যাদের জায়গা ফাঁকা পড়ে থাকে, আমরা যখন গাছ কেটে নিয়ে আসি মানুষের জমি থেকে, তখন বলি যে আমরা একটা গাছ কাটলাম, অন্তত এখানে আপনারা 5-7টা গাছ লাগান। হ্যাঁ, যাতে এটা তো গাছ একটা আপনার মানুষ ব্যাংকে যেমন FDR করে রাখে বা টাকা জমায়, গাছ কিন্তু সেই রকমই। একবার লাগায় রাখবেন, 10 বছর পরে যায় এটা আপনাকে অনেকটা সাপোর্ট দেবে, একটা ছেলের মতো সাপোর্ট দিয়ে থাকে। এ পর্যায়ে কথা বলবো একজন ইট ভাটা সংশ্লিষ্ট ব্যক্তির সাথে, যিনি ইট তৈরির জন্য সম্পূর্ণভাবে নির্ভরশীল বৃক্ষের উপর। জানবো তিনি বৃক্ষরোপণ বিষয়ে কতটা সচেতন। এই যে আপনার পিছনে একটা ভাটা দেখছি, ভাটাতে তো ইট যেগুলো প্রস্তুত হয় সেটা তো গাছের কাঠ পুড়িয়েই তো প্রস্তুত হয়। তো এই গাছগুলো পুড়িয়ে যদি শেষ হয়ে যায়, তাহলে আমরা এই গাছ থেকে এই অক্সিজেনগুলো কোথায় পাবো, সে বিষয়ে আপনার কিছু জানা আছে? আমাদেরকে অনেক অনেক বৃক্ষরোপণ করতে হবে, গাছ লাগাতে হবে। আর যদি আমরা কয়লা দিয়ে করি অনেক ভালো হবে, আমাদের পরিবেশটা ভালো থাকবে। আমরা জানি যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আর তাই ইসলামে বৃক্ষরোপণের গুরুত্ব কতটুকু এ বিষয়ে জানবো তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা রাজশাহীর অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর হাফিজ মাওলানা মুখলিসুর রহমানের কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআ, আর তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন। ফাআখরাজনা বিহি নাবাতা কুল্লি শাই, তারপর তার সাহায্যে সব ধরনের উদ্ভিদ উৎপাদন করেছেন। ফাআখরাজনা মিনহু খাদিরান নুখরিজু মিনহু হাব্বান মুতারাকিবা, এরপর তা থেকে সবুজ শ্যামল ক্ষেত ও বৃক্ষ সৃষ্টি করেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বৃক্ষরোপণ করেছেন, সাহাবায়ে কেরামগণ বৃক্ষরোপণ করেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিম ইয়াগরিসু গরসান,
যখন কোনো মুসলিম ফরজ বৃক্ষরোপণ করে ইল্লা কানামা উকিলা মিনহু লাহু সাদাকাহ, আর সেখান থেকে যদি কিছু খাওয়া হয় সেটা তার জন্য সাদকা হয়ে যায়। ওমা সুরিফা মিনহু লাহু সাদাকাহ, সেই বৃক্ষ থেকে যদি কিছু চুরিও হয়ে যায় সেটাও তার জন্য সাদকা হয়ে যায়। ওমা আকালা সাবউ মিনহু ফাহুয়া লাহু সাদাকাহ, আর সেই বৃক্ষ থেকে কোনো বন্য প্রাণী যদি কিছু খেয়ে ফেলে সেটাও তার জন্য সাদকা হয়ে যায়। ওমা উকিলাতি তয়রু ফাহুয়া লাহু সাদাকাহ, সেখান থেকে যদি কোনো পাখি কিছু খেয়ে ফেলে সেটাও তার জন্য সাদকা হয়ে যায়। ওয়ালা ইয়াজরাউ আহাদুন ইল্লা কানা লাহু সাদাকাহ, সেখান থেকে কেউ কিছু যদি নিয়েও যায় সেটাও তার জন্য সাদকা হয়ে যায়। সুবহানাল্লাহ। এ পর্যায়ে কথা বলবো একজন মহিয়সী বৃক্ষপ্রেমিকের সাথে, যিনি তার জীবদ্দশার 70 বছর কাটিয়েছেন শুধু বৃক্ষরোপণ করে। কথা বলছি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনকষা ইউনিয়নের কার্তিক পরামানিকের, যিনি 10 বছর বয়স থেকে বৃক্ষরোপণ শুরু করেন এবং এই বৃদ্ধ বয়সে 80 বছর বয়সেও তিনি বৃক্ষরোপণের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। আমি আপনার কাছে প্রথমে জানতে চাই যে আপনি 10 বছর বয়স থেকে কেন বৃক্ষরোপণের কাজে নিজেকে নিয়োজিত করলেন? যে আমাদের দেশটা ছিল মরুভূমি, বাড়ি ঘরও কম, ধুলো আর বালি। তখন বাংলাদেশে জুতো স্যান্ডেল ছাতা ছিল, ভারত বাংলাদেশ পুরো রাস্তায় জুতা স্যান্ডেল ছাতা ছিল না। কিছুদিন চলে গেল ভারত, আমার বাবা চলে গেল এই দেশে। আমাদের এলাকায় কোনো হাট বাজার ছিল না, মনে করছে যেতে হতো বাজার। এই ছোট ছেলে বাবার পেছনে পেছনে যেতাম, কাদিয়া যায়, কাদিয়ার আসে, পাপুড়ে, যেমন পাপুড়ে যে মাথাতে গামছা থাকে, গামছা মাথা থেকে চাই না পাঁচ তলে ফেলে তারপর দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার ঢুকুর ঢুকুর করে দৌড়াই, এই করে যায় আর আসি। একদিনকে বাবাকে প্রশ্ন করছে, বাবা দেশে কেন এলে, কেন এটা? বলে এই দেশে মানুষেরও সমাগম কম, জুতা স্যান্ডেল ছাতা তো কিছু নাই, কিন্তু রাস্তায় কোনো গাছ গাছালি নেই যে একটু আশ্রয় নেওয়া যায়। তো এই দেশে কি মানুষ বাস করে বাবা? কেন বাবা এই প্রশ্ন? বলে বাবা গাছ গাছালি নেই, কোনো আশ্রয় নাই, তাই প্রশ্ন। তো বেটা এমন মানুষ জন্মে যাবে, শুধু গাছ লাগাবে বেটা, গাছ লাগা খুব পুণ্যের কাজ। গাছে তোমার জন্য দোয়া করবে, পশু পাখি তোমার জন্য দোয়া করবে, মানুষ তোমার জন্য দোয়া করবে। তাহলে কয় দিক থেকে দোয়া করলে বেটা? 3 দিক থেকে। তো তুমি পৃথিবী থেকে চলে গেলে বেটা, এই তোমার নেকিটা বর্ষিতে থাকবে বৃষ্টির মতো, পৃথিবী থেকে চলে গেল। যদি তুমি পৃথিবীতে গাছ লাগিয়ে যাও বাবা, তাহলে জমিতে হবে না। গাছ দেশে কি করে করতে হয় আমি দেখবো। বৃক্ষের ছায়াতলেই গড়ে উঠেছে মানব সভ্যতা, তাই বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। পরিশেষে আমরা বলতে পারি আমাদের প্রত্যেকেরই উচিত বাড়ির আশেপাশে কিংবা খোলামেলা জায়গায় সাধ্যমতো বৃক্ষরোপণ করা, তবেই টিকে থাকবে আমাদের এই পরিবেশ, ভালো থাকবো আমরা এবং ভালো থাকবে এই ধরিত্রী।